জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 আমেরিকান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন, আরেকজন সেনা এখনও নিখোঁজ। শনিবার সামাজিক মাধ্যম এক্সে এই খবর নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া লিখিত বিবৃতিতে বলেন, আমেরিকা সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করে প্রমাণ করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন। অন্যদিকে জর্ডানের সেনা নিহতের ঘটনায় হাউস ওভারসাইট অ্যান্ড ইন্টেলিজেন্স কমিটির সদস্য রাজা কৃষ্ণমূর্তি বলেন, ইরান সংকট চিরস্থায়ী যুদ্ধে রূপান্তরিত হতে যাচ্ছে। ইরানের উপর আমেরিকার টানা হামলার জবাবে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 আমেরিকান সেনা নিহত ও 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। আহতদের চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয়। সেন্টকম জানায়, হামলার পর এখনও একজন সেনা নিখোঁজ রয়েছে। ফক্স নিউজের প্রতিবেদক লুকাস টমলিনসন জানান, ইরান থেকে অন্তত 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানের ওই ঘাঁটিতে আঘাত হানে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে পাঠানো অতিরিক্ত বিমান বাহিনীর অংশ ছিলেন এই সেনারা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তীব্র হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লিখিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি বলেন, আমেরিকা সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করে প্রমাণ করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন এবং এর কোনো গ্রহণযোগ্যতা নেই। একই সাথে ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্ট আমেরিকাকে অবিস্মরণীয় শিক্ষা দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মেরিটাইম ডেটা ফার্ম ক্যাপিলারের তথ্য অনুযায়ী আমেরিকার নৌ অবরোধ ও হামলার কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল গত 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। বৃহস্পতিবার মাত্র 8টি জাহাজ এই প্রণালী পার হয়েছে, যা মেরিটাইম বাজারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। জর্ডানের সেনা নিহতের ঘটনায় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেন হাউস ওভারসাইট অ্যান্ড ইন্টেলিজেন্স কমিটির সদস্য রাজা কৃষ্ণমূর্তি। এমএস নাওকে তিনি চলমান এই সংঘাতকে আমেরিকার সেনাবাহিনীর জন্য একটি চিরস্থায়ী যুদ্ধ ও চোরাবালি বলে অভিহিত করেন। কৃষ্ণমূর্তি বলেন, এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো সামরিক বা কৌশলগত পরিকল্পনা ট্রাম্পের কাছে নেই, ফলে এই অবৈধ যুদ্ধ দেশের অর্থনীতিকে চরম বিপর্যয়ে ফেলেছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে এই আইন প্রণেতা বলেন, ওমান, কুয়েত ও জর্ডানে সাম্প্রতিক ইরানের হামলায় প্রমাণ করে তাদের হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আমেরিকার স্বার্থে বড় আঘাত হানতে সক্ষম। তবে সাবেক জেনারেল জ্যাককিন জানান, গত 17 জুনের হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার সমঝোতা চুক্তি ইরান কয়েকদিনেই লঙ্ঘন করে, যার প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন প্রণালীটির নিয়ন্ত্রণ নিতে সামরিক অভিযান চালাচ্ছে। মধ্যপ্রাচ্য সংকটে বিশ্বজুড়ে আমেরিকার নাগরিকদের জন্য জরুরি বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানায় স্টেট ডিপার্টমেন্ট। অন্যদিকে জর্ডানে আমেরিকার 2 সেনা নিহতের ঘটনায় চলমান সামরিক অভিযানে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্য মেলানি স্ট্যান্সবেরি। এমএস নাওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই যুদ্ধকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারে কংগ্রেসের যৌথ হস্তক্ষেপের আহ্বান জানান। একই সঙ্গে পেন্টাগনের সাবেক কর্মকর্তা এলিজাবেথ ডেন্ট সতর্ক করে বলেছেন, এই প্রাণহানির পর সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত আমেরিকার নাগরিকদের জন্য জরুরি বৈশ্বিক সতর্কতা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। ভ্রমণ বিষয়ক সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এই সতর্ক বার্তায় নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে বলা হয়, যে কোনো মুহূর্তে সেখানে আকস্মিক যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে জর্ডানে আমেরিকার বিমান ঘাঁটিতে চালানো সাম্প্রতিক হামলাটি আমেরিকার বিমান হামলার সরাসরি পাল্টা জবাব বলে দাবি করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের যোগাযোগ সেতু এবং বিমানবন্দরগুলোতে হামলার নির্দেশ দেওয়ার প্রতিক্রিয়ায় তারা এই পাল্টা আঘাত হেনেছে। তেল আবিব থেকে ফক্স নিউজের প্রতিবেদক লুকাস টমলিনসন এই তথ্য নিশ্চিত করেন। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প প্রশাসন ও পেন্টাগন দাবি করলেও বাস্তব চিহ্ন ভিন্ন বলে উল্লেখ করে টমলিনসন জানান, দেশটির রেভলিউশনারি গার্ডের কমান্ড ব্যবস্থা অত্যন্ত বিকেন্দ্রীকৃত। গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, ইরানের 31টি প্রদেশে তাদের বিশাল অস্ত্রের মজুদ রয়েছে।
অন্যদিকে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 2 আমেরিকান সেনা নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধাবস্থাকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে কংগ্রেসকে অবিলম্বে হস্তক্ষেপ করা আহ্বান জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্য মেলানি স্ট্যান্সবেরি। এমএস নাওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের যুদ্ধনীতির তীব্র সমালোচনা করে বলেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের আইন প্রণেতাদের এখনই একজোট হয়ে ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করা এবং মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের চাপ দেওয়া উচিত। পেন্টাগনের সাবেক কর্মকর্তা এলিজাবেথ ডেন্ট অভিযোগ করেন, গত 6 মাসে এই যুদ্ধের লক্ষ্য বারবার পরিবর্তন করেছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে ইরানের শাসক পরিবর্তনের লক্ষ্য নিয়ে অগ্রসর হয়ে দেশটির সর্বোচ্চ নেতার বিদায় নিশ্চিত করা হলেও তা কোনো অর্থপূর্ণ পরিবর্তন আনতে পারেনি। উল্টো আঞ্চলিক সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করেন, সেনা নিহতের পর প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধ হুমকিগুলো এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং ওয়াশিংটন বড় ধরনের সামরিক সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। মূল্যস্ফীতির চাপ কমানোর প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে এখনও স্বস্তিতে নেই দেশের বেশিরভাগ মানুষ। ওয়াশিংটন পোস্ট ইপসোসের করা জরিপ অনুযায়ী দেশের 66% মানুষ মনে করেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনও নাগালের বাইরে। একই সময়ে 2020 সালে নির্বাচন নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্যকে কেন্দ্র করে আবারও তীব্র হয়েছে রাজনৈতিক বিতর্ক। মিশিগান অ্যাটর্নি জেনারেল ডানা ন্যাসেল বলেন, ভোটার তালিকা নিয়ে ট্রাম্প প্রশাসনের টালবাহানার মূল লক্ষ্য হচ্ছে মানুষের মনোযোগ সরানো। দেশের অর্থনীতি নিয়ে হোয়াইট হাউস ইতিবাচক চিত্র তুলে ধরলেও সাধারণ আমেরিকানদের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। সিএনএন এর ডেটা বিশ্লেষক হ্যারি অ্যাটেন্ট উপস্থাপিত সাম্প্রতিক জরিপ অনুযায়ী মূল্যস্ফীতির চাপ এখনও সবচেয়ে বেশি অনুভব করছে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো। জরিপে আরও দেখা যায় 2024 সালের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করা অনেক ভোটারের মধ্যেও অর্থনীতি নিয়ে সন্তুষ্টি কমেছে। ওয়াশিংটন পোস্ট ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে 66% মানুষ মনে করেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনও সাশ্রয়ী নয়। এছাড়া 82% অংশগ্রহণকারী বলেছেন বাজারে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নেই। অর্থনীতি নিয়ে এই অসন্তোষের মধ্যেই তরুণ রিপাবলিকানদের মধ্যে জো রোগানের জনপ্রিয়তা বাড়ার বিষয়টিও আলোচনায় এসেছে। এদিকে 2020 সালের নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি মিশিগানের মাস্কিগন এলাকায় ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ পুনরায় তুললেও এফবিআই জানিয়েছে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা ন্যাসেল বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষের মনে নির্বাচন নিয়ে সন্দেহের বীজ বপন করার চেষ্টা করছেন। তার মতে নির্বাচন ইস্যু সামনে এনে ট্রাম্প প্রশাসন গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির মতো অর্থনৈতিক সংকট থেকে মানুষের মনোযোগ সরিয়ে দিতে চাইছে। এদিকে নির্বাচন ব্যবস্থাকে ঘিরে ফেডারেল সরকারের অবস্থানও নতুন বিতর্ক সৃষ্টি করছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে নির্বাচনী আইন বাস্তবায়নে ব্যর্থ হলে স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এই অবস্থানের বিরোধিতা করেছেন কয়েকটি স্টেটের নির্বাচনী কর্মকর্তারা। অ্যারিজোনা স্টেটের সেক্রেটারি আদ্রিয়ান ফন্টেস ভোটারদের সব ধরনের উদ্বেগ দূর রেখে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান অ্যাফেয়ার্সের সিইও স্টেফান রিচার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প 2024 সালের নির্বাচনে বিজয় মেনে নিতে স্বচ্ছন্দ হলেও 2020 সালের নির্বাচনের পরাজয় এখনও মেনে নিতে পারছেন না। বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক বিতর্ক সব মিলিয়ে আসন্ন মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের জন্যই বড় পরীক্ষা হয়ে উঠছে। ভোটারদের আস্থা ধরে রাখতে অর্থনীতি ও নির্বাচন দুই ইস্যুতেই কার্যকর বার্তা দেওয়াই এখন দুই দলের নীতি নির্ধারকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়াশিংটন ডিসিতে আইসের প্রস্তাবিত নতুন সদর দপ্তর নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার একাধিক মানবাধিকার সংগঠনের আয়োজনে ম্যালকম এক্স এভিনিউ এবং মার্টিন লুথার কিং জুনিয়র এভিনিউ এর মোড়ের কাছে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা দেশ জুড়ে আইসের কঠোর অভিবাসন নীতি প্রয়োগের নিন্দা জানান। এদিন টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরে 1500 শয্যা বিশিষ্ট একটি আইস ডিটেনশন সেন্টার স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অধিকার কর্মী ও স্থানীয় বাসিন্দারা। এর আগে বৃহস্পতিবার রাতে কলোরাডোর অরোরাতে আইস ডিটেনশন সেন্টারের বাইরে বিক্ষোভের সময় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় ডিটেনশন সেন্টারটির ছুটিতে থাকা একজন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। ওয়াশিংটন ডিসির সেন্ট এলিজাবেথ ওয়েস্টে প্রায় $300 মিলিয়ন নতুন আইস সদর দপ্তর নির্মাণের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে এরই মধ্যে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা এবং অধিকার কর্মীরা।
শনিবার ম্যালকম ওয়াশিংটন ডিসির এক্স অ্যাভিনিউ এবং মার্টিন লুথার কিং জুনিয়র অ্যাভিনিউ এসির মোড়ের কাছে এই পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা আইসের অভিবাসন নীতির সমালোচনা করে এটিকে বর্ণবাদী এবং নিপীড়নমূলক হিসেবে অভিহিত করেন। As part of a nationwide day of action to stand in solidarity with victims of ICE terror to demand justice for them. আয়োজকদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের কোনো ধরনের সম্মতি বা অনুমোদন ছাড়াই এই প্রকল্প নির্মাণ করতে যাচ্ছে ফেডারেল কর্তৃপক্ষ। And this is a project that is being done without the approval, without the consent of this community. এ সময় দেশজুড়ে আইসের দমন পীড়নের নিন্দা জানান ক্যাম হোয়াইট নামে এক আয়োজক। Communities everywhere are coming out to say that they resist and they reject the violence that ICE is unleashing on all of our communities. আরেক আয়োজক সালিম আদফের অভিযোগ, দেশজুড়ে মানুষকে হয়রানি ও আতঙ্কিত করার জন্য নতুন এই স্থাপনা তৈরি করা হচ্ছে। এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ এলাকার উন্নয়নে ব্যয় করারও দাবি জানান তিনি। We have resources that are being allocated to a facility that we don't need, whereas we're right here at the intersection of Malcolm X and Martin Luther King, and this has not been developed yet. So we need to have the development of this neighborhood. That is still strong today. এদিকে টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরের একটি গুদামকে 1500 শয্যা বিশিষ্ট আইস ডিটেনশন সেন্টারে রূপান্তরের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শতাধিক বাসিন্দা এবং অধিকার কর্মীরা। She was receiving legal help with her very potent asylum case. We should apply because we're not afraid to stand. বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এই ধরনের ডিটেনশন সেন্টার স্থানীয় বাসিন্দাদের উপর মানসিকভাবে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। Texas has more concentration camps than any other U.S. state. We do not want or need this. আরেক বিক্ষোভকারীর দাবি, নতুন নতুন ডিটেনশন সেন্টার স্থাপনের মাধ্যমে ফেডারেল কর্তৃপক্ষ কর্পোরেশনগুলোকে মুনাফা অর্জনের ব্যবস্থা করে দিচ্ছে। That holds migrants in private facilities where corporations profit per bed, per body. আনন্দ, আড্ডা আর খেলাধুলায় অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন এবিসি স্কোর বার্ষিক বনভোজন। শনিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির সানকেন মিডিয়া স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিয়েছেন এবিসি স্কোর সদস্য, পরিবারবর্গ এবং বন্ধু স্বজনরা। নিউ ইয়র্ক সিটিতে কয়েক হাজার বাংলাদেশি আমেরিকান বিভিন্ন চাকুরিতে নিয়োজিত আছেন। এদের মধ্যে একটি বড় অংশই চাকরি করছেন বেনিফিট অপরচুনিটি স্পেশালিস্ট হিসেবে। নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাপড়া বাড়াতে 2012 সালে গঠন করেছেন এবিসি স্কোর। শনিবার সংগঠনটির পারিবারিক ও বন্ধু স্বজনদের অংশগ্রহণে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনটি আনন্দ, আড্ডা, গান এবং খেলাধুলার মাধ্যমে পারিবারিক মিলন মেলায় পরিণত হয়। একটা দিন আমরা সবাই মিলে এনজয় করলাম, রিল্যাক্স করতেছি, সবার সাথে দেখা হচ্ছে। বৃষ্টি মেঘলা মেঘলা দিনে এই শাড়িটা চুজ করলাম পরার জন্য, ভালো লাগতেছে, অনেক ভালো লাগে। এবিসি স্কোর মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাচ্ছি আমরা সবাই বড় হচ্ছি, আরো বড় হব। এই এবিসি স্কোরকে কতটুকু ভালোবাসি এটা আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা সবাই চলে আসছি। এবিসি স্কোর পিকনিক মানে আনন্দ, সে বৃষ্টি হোক ঝড় হোক সেটা কোনো ডাজন্ট ম্যাটার। অনেক কাজের মাঝে প্রাণের আনন্দে আমরা প্রাণের টানে একে অন্যের কাছে ছুটে আসি। আমরা অনেক ভালো লাগছে কারণ আমরা একসাথে সারা বছর কাজ করি বাট মজা করাতে সময় পাই না। আজকে আমরা কথা বলছি, এই কথা বলাতেই আমাদের অনেক মজা লাগছে। আমরা সবাই মিলে খুব আনন্দ করব, সেটা করতে পেরেছি, এই জন্য খুব আনন্দিত। বাংলাদেশে তো সবাইকে দেখি, কিন্তু এখানে এসে তো হঠাৎ করে দেশের সবাইকে দেখতেছি পিকনিকে, মানে অন্যরকম এক্সাইটেড। বার্ষিক বনভোজনে অংশ নেন আমেরিকা বড় হওয়া নতুন প্রজন্ম। তারাও এই বনভোজনে প্রাকৃতিক নির্মল পরিবেশে অংশ নিয়ে আনন্দ ঘন সময় পার করছেন। আসলে বৃষ্টি হইতেছে, but even because of that we're still together, still celebration হইতেছে। যেন খুবই ভালো লাগে, like সবার সাথে like কমিউনিকেট করতে পারি। সবাই যে আছে like অনেক like fun, like সবাই আছে, সবাই like সবাই। I feel good today because I made a new friend. সবাই একসঙ্গে অনেক স্পেন্ড করে টাইম। সারা বছরের কর্মব্যস্ততা শেষে নিজেদের মধ্যে হৃদ্যতা বাড়াতে এই বনভোজন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তারা। গেট টুগেদারের মাধ্যমে আমরা পরস্পরের প্রতি, আমাদের দেশীয় কালচারের প্রতি তারা যেন আগ্রহ সৃষ্টি হয়, তারা যেন জানে। আমরা আমাদের বাচ্চা এবং পরিবার নিয়ে আসি, ওরা আসলে বাঙালি সংস্কৃতিটা বুঝতে পারে। আমাদের আজকের প্রথম পুরস্কার গোল্ড চেইন। পরিবার নিয়ে আমরা খেলাধুলা,
গান বাজনা এবং কবিতা আবৃত্তি এগুলো করতে পারি। অবশ্যই ভালো লাগতেছে, আমাদের বাঙালি আমরা একসাথে হয়েছি। এই পিকনিকটা সবার সাথে এনজয় করা, এই মোমেন্টটাকে খুব ভালোবাসি, তাই লাল করে আসছি। যেহেতু আমি বাঙালি, অবশ্যই আমি মিস করি বাংলাদেশি পিকনিক। আমাদের ছোট বাচ্চারা যারা, তারা আমাদের ঐতিহ্য, আমাদের কালচার এগুলো তারা বুঝতে পারছে না, তাদের জন্য এরকম প্রোগ্রাম আসলেই খুব ইম্পর্টেন্ট। আশা করি আর দিন দিন আরো উত্তরোত্তর আরো বড় হবে আমাদের বিশেষ করে পরিবারটা। ওরা এখানে আপনার অনেক ধরনের প্রতিযোগিতাতে পার্টিসিপেট করতে পারছে, তার মাধ্যমে ওরা অনেক কিছু শিখতে পারছে এবং দেখতে পাচ্ছে আমাদের কমিউনিটির পিপল। আমরা কাজে যদিও আলাদা আলাদা সেন্টারে কাজ করি, বাট আমরা সবাই একসঙ্গে ফ্যামিলির সঙ্গে ইন্ট্রোডিউস হতে পারি। আমার আম্মু আব্বুকে সবাইকে নিয়ে আসছে, আমার ছেলে আমার ওয়াইফকে নিয়ে আসছে। পিকনিকের মাধ্যমে আমরা সবাইকে ইনফরমেশন দিতে চাচ্ছি যে আমাদের প্রচুর বাঙালি আমরা এই প্রফেশনে আসতেছি, আমরা সবাই মিলে যেন এবিসিএস একটা বৃহৎ পরিবার। Enjoying the moment we are here right now with the rain. The rain is going to shine soon because of everybody's energy. I see. যদি লাইগা যায়, ঠিক আছে? আর আমি কিন্তু যাতা টিকিট না, আমি ফু দিয়ে দিচ্ছি। বৃষ্টির মধ্যে আমরা প্রচুর আনন্দ করছি, এটা একটা স্মরণীয় হয়ে থাকবে। বৃষ্টির মধ্যে আমরা পিকনিক করেছি। বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এই বনভোজনে অংশ নিয়েছেন বিভিন্ন কমিউনিটির সাধারণ মানুষও। তারা জানান বাংলাদেশি সংস্কৃতি ও খাবারের ভিন্নতা তাদেরকে আকৃষ্ট করছে। I think I'm from Bangladesh myself, and I have to come and join. Every year I come, this become bigger. So that which is mean more people join, which is I'm happy to see that. Yeah, I'm enjoying this picnic a lot, especially the food, the culture, and everyone, because I feel I'm back to my home. বাংলাদেশি আমেরিকানদের অনেকেই মেধা থাকা সত্ত্বেও তথ্য উপাত্ত না জানার কারণে সিটি জবে অংশ নেন না। তাই নিউ ইয়র্কে নিজেদের ক্ষমতায়নে বাংলাদেশি আমেরিকানদের সিটি জবে সহায়তা করে আসছে সংগঠনটি। আমাদের কমিউনিটির লোকের যথেষ্ট নলেজ আছে, ওরা উচ্চ শিক্ষিত অন্যান্য কমিউনিটি থেকে। ABCS নেভার স্টপস। আজকে এখানে প্রায় 300-র উপরে ABCS সদস্য সমবেত হয়েছে আজকের এই পিকনিকে। আমরা সবাই সবার সাথে মিলে ভবিষ্যতে আরো বড় ধরনের প্রোগ্রাম করতে পারবো। হাতে হাত মিলে আমরা বাংলাদেশকে যেমন আমরা এখানে রিপ্রেজেন্ট করছি এবং এই আমেরিকাকে আমরা সমৃদ্ধ করব। এই দিনটা আসলে সবার সাথে পরিবার পরিজনের সাথে পরিচয় হয়, দেখা হয়। এই যে সুদূর বন্ধনটা, এটা দীর্ঘস্থায়ী হয়। সংগঠনটি আগামী দিনেও বাংলাদেশি কমিউনিটির বিপদে আপদে এগিয়ে আসা সহ সিটি জবে অংশগ্রহণ বাড়াতে কাজ করবেন বলে আশা করছেন সবাই। সারা বছরের কর্মব্যস্ততাকে পেছনে ফেলে এবিসিএস সদস্যরা পরিবার পরিজন নিয়ে পিকনিকে উপভোগ করার জন্য এসেছেন। এর মাধ্যমে নিজেদের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি নিজেদের আগামী প্রজন্মেও এই কমিউনিটির মধ্যে সমৃদ্ধ হচ্ছেন, যা আগামী দিনেও বাংলাদেশি কমিউনিটিকে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে বলে মনে করছেন তারা।